প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে খুব মর্মান্তিক কিছু ঘটনার বর্ণনা আপনাদেরকে শোনাবো। আমার সাথে আ ভুক্তভোগী রয়েছেন বেশ কয়েকজন যাদের পরিবারের মানুষরা সেই শেখ হাসিনার সরকারের সময় থেকে ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় যে এই জঙ্গিবাদের ন্যারেটিভ এই দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেই কথিত জঙ্গিবাদের শিকার হয়ে তারপরে তারা সকলেই জেলে আছেন। তাদের পরিবারের অবস্থা এখন একদম অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আমরা ৫ই আগস্ট বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার পরে অনেক মানুষের কোটি, কোটি, হাজার কোটি টাকার মালিক হয়েছেন। অনেক মানুষ পলাতক অবস্থা থেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। কিন্তু যেই মানুষগুলোর রক্তে এই ১৫ বছরের দুঃশাসন শেখ হাসিনার সেখান থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, সেই মানুষগুলোর রক্তের কথা আমরা ভুলে গিয়েছি, সেই রক্তের সাথে আমরা বেইমানি করেছি। তো আমি বিভিন্ন সময়ে এই আলেমদের বিষয়গুলো নিয়ে কথা বলেছি। বিশেষ করে ডক্টর ইউনূসের সময়ে বারবারই আমরা তাদের মুক্তির কথা বলেছি। তাদেরকে এ বা ইউনূস সরকার ছেড়ে দেক সেটা চেয়েছি। কিন্তু আপনাদেরকে খুব কষ্ট নিয়ে কথাগুলো বলি আজকে। ডক্টর ইউনূসের সরকার আমাদেরকে আমাদের সাথে এক ধরনের প্রতারণা করে গিয়েছেন। আমেরিকান এম্বাসি থেকে শুরু করে পশ্চিমা বিভিন্ন দূতাবাস, তাদেরকে গেল ১৫ বছরে বোঝানো হয়েছে যে এই দেশে ব্যাপক জঙ্গিবাদ আছে, ব্যাপক মানুষজন জঙ্গিবাদের সাথে জড়িত এবং তাদেরকে বিভিন্ন নাটক সাজিয়ে যেভাবে আটক করা হয়েছে সেগুলো টাইম টু টাইম এই দূতাবাসগুলোকে জানানো হয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের সরকার তারা বরং পশ্চিমা দূতাবাসগুলোকে এই মেসেজ দিয়েছে যে এই দেশে জঙ্গিবাদ উত্থানের একটা সুযোগ আছে। এটা বলা হয়েছে এবং আগের ঘটনাগুলিও সব যে যাদেরকে জঙ্গি মামলায় আটক করা হয়েছে তারাও জঙ্গিবাদের সাথে জড়িত। এটাই ডক্টর ইউনূস প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। যে কারণে আমি বিশেষ করে অনেকগুলো মামলার বিষয়ে জানি, অনেকগুলো মুক্তির সাথেও মানে তাদের জামিনের ব্যাপারেও আমার কিছু অবদান রাখার সুযোগ হয়েছিল। এখানে আমাদের সাথে নুরুল ইসলাম ভাই আছেন। তিনি অনেক পরিশ্রম করেছেন, এখনো পরিশ্রম করছেন তিনি। তো ওই সময় আমরা বারবার একটা জিনিস দেখেছি সেটা আইজি প্রিজন বলেন বা ওই পুলিশের ওই সংস্থা বলেন কিংবা আইনজীবী বলেন অথবা বিচারক বলেন, সবার সাথে কথা বললে একটা জিনিস আমরা শুনেছি যে শুধু আমেরিকান দূতাবাস থেকে তাদেরকে করা হয় যে, "এ কেন জামিন পেল? এ কেন জামিন পেল? এর এটা কেন শুনানি হচ্ছে?" এগুলো নিয়ে থ্রেট করা হতো। এখন আমেরিকান দূতাবাস একটা বাংলাদেশে কি তারা তো তাদের নিজস্ব কোনো ফোর্স নাই। তারা সেখানে বাংলাদেশীদের হয়ে তারপরে চিন্তা বাংলাদেশের পত্র-পত্রিকা দেখে শেখ হাসিনা ১৫ বছর তাদেরকে যা শিখিয়েছে সেটাই। তখন ইউনূসের যে সরকার ছিল তারা যেটা জানতো, তারা যেটা বলত তারা সেটাই শুনত। সো তারা প্যাসিভ ওয়েতে এইসব তথ্যগুলো কালেক্ট করত। কালেক্ট করে তারা বুঝেছে যে এই দেশে বোধহয় এখনো আসলেই যেই জঙ্গি হামলাগুলো হয়েছে এগুলো বোধহয় সত্যি কথা। এবং এটা ডক্টর ইউনূস তাদেরকে বুঝায় নাই। না বোঝানোর কারণেই যারা জামিন দিতেন, যারা জামিনের এই পুরো প্রসিডিউরটার সাথে সম্পৃক্ত ছিলেন, তারা ভয় পেতেন। কারণ তাদেরকে পার্সোনালি ডেকে, ডেকে জিজ্ঞেস করা হতো, "তুমি একে কেন করা হলো? একে জামিন দেওয়া হলো কেন? এর শুনানি হচ্ছে কেন?" এই কাজগুলো হয়েছে। তারপরেও প্রাক্তন অ্যাটর্নি জেনারেল, বর্তমান আইনমন্ত্রী, আইজি প্রিজন, কারাগারের বেশ কয়েকজন জেলার আইনজীবী, বিচারক সবাইকে ধন্যবাদ যে আমি গেল ১.৫ বছরে তাদের অনেক সহায়তা পেয়েছি। এটা অস্বীকার করার কিছু নাই। বাট সার্বিকভাবে সরকারের সহায়তাটা এখানে নগণ্য ছিল। আমাদের সাথে একজন আছেন, আমার মনে হয় একজন, একজন করে পরিচয় করে আলোচনায় যাই। আ ১ম এ আমি উম ওই যে হুমায়ূন আহমেদ, নাস্তিক, নাস্তিক বলা এদেরকে ঠিক না। এরা হচ্ছে ইসলাম বিদ্বেষী। এই ভারতীয় প্রোডাক্ট যে কিনা সবসময় ইসলামকে নিয়ে কটাক্ষ করে ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলতো এবং ধর্ম অবমাননার মামলা যদি তার বিরুদ্ধে হয় কয়েক কোটি করা যাবে। তার হত্যাকাণ্ডের পর, তার মৃত্যুর পর প্রধান আসামি করে এ যার নাম করা হয়ে যাকে প্রধান আসামি করা হয়েছিল মিজানুর রহমান মিনহাজ। তিনার মেয়ে জামাই আমাদের সাথে আছেন মোহাম্মদ লিমন। লিমন ভাই আমি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে তিনি কত বছর জেলে আছেন এবং এই মামলার কি অবস্থা? আ খুঁটিনাটি আমাদেরকে জানান।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শায়েক এবং ইলিয়াস ভাইকে এখন পর্যন্ত আমাদের মাজলুমদের পক্ষে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। আজকে আমি আলোচিত অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক এবং লেখক কথাসাহিত্যিক হুমায়ুন আজাদ এর হত্যা মামলার ব্যাপারে কিছু অপ্রকাশিত সত্য ইনশাআল্লাহ প্রকাশ করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত এই মামলার তথাকথিত অন্যতম প্রধান আসামি যাকে করা হয় মিজানুর রহমান মিনহাজ, তিনি সম্পর্কে আমার শ্বশুর হন। তাকে কিভাবে এই মামলায় ফাঁসানো হয় এবং কোন রকমের সাক্ষ্য প্রমাণ এর বাহিরে গিয়ে তাকে কিভাবে করে প্রায় ১৬ বছর কারাবন্দী করে রেখে অন্যায়ভাবে পরবর্তীতে ২০২২ সালের ১৩ই এপ্রিল তাকে ফাঁসির রায় শোনানো হয় এবং আজ ২০২৬ সাল পর্যন্ত প্রায় ২০ বছর তিনি কারাগারে ফাঁসির রায় শুনে মৃত্যুর দিন গুনতেছেন এবং তার পরিবারের কি অবস্থা এবং বর্তমানে তার কি অবস্থা এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আমরা যদি একটু ঘটনায় চলে যাই, একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। ২০০৪ সালের ২৭শে ফেব্রুয়ারি ২১শে বইমেলা থেকে যখন অধ্যাপক হুমায়ুন আজাদ সাহেব বাসায় ফিরতেছিলেন, তখন অজ্ঞাতনামা কিছু ব্যক্তিদের দ্বারা তিনি আঘাতপ্রাপ্ত হন এবং পরবর্তীতে তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করা হয়। সো ঘটনার পরবর্তী সময়ে ঘটনার যিনি প্রথম আইও তথা ইনভেস্টিগেশন অফিসার ছিলেন, তিনি তৎকালীন সময়ে ঘটনাস্থল থেকে সাক্ষ্য প্রমাণ এবং হুমায়ুন আজাদ সাহেবের স্টেটমেন্ট গ্রহণ করেন এবং পরবর্তীতে ম্যাজিস্ট্রেট কোর্টে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। প্রথমত তার মামলাটা হয় হত্যা চেষ্টা মামলা এবং নাটকীয়ভাবে ৭ বছর পরে যখন এই মামলার নতুন আইও তথা দ্বিতীয় ইনভেস্টিগেশন অফিসার চলে আসে, সে এই মামলাটাকে নাটকীয়ভাবে হত্যা প্রচেষ্টা মামলাটাকে হত্যা মামলায় রূপান্তর করে এবং পরবর্তীতে একটি সম্পূরক চার্জশিট দাখিল করে এবং এখানে দেখা যায় যে এই মামলার ভিতরে অজস্র গ্যাপ থাকা সত্ত্বেও, গ্রাউন্ড ক্লিয়ারেন্স পরিপূর্ণ না থাকা সত্ত্বেও এই মামলাতে প্রায় ১৬ থেকে ১৭ বছর পরে যেখানে নিরপরাধ একজন ব্যক্তি তাকে পরিপূর্ণ অন্যায়ভাবে ১৭ বছর জেলে আটকে রাখা হয়েছে। ১৭ বছর জেলে আটকে রাখার পরও মামলার এত গ্রাউন্ড আমাদের পক্ষে থাকা সত্ত্বেও তাকে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করে। সো মামলার যে কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমাদের পক্ষে স্পষ্ট প্রমাণ করে যে আমার আসামি বা তথাকথিত আসামি তিনি নির্দোষ, তার দু একটা বিষয় উল্লেখ করতে চাই। প্রথমত বিষয় হচ্ছে যখন ম্যাজিস্ট্রেট স্টেটমেন্ট গ্রহণ করেন, সর্বপ্রথম স্টেটমেন্ট গ্রহণ করেন হুমায়ুন আজাদ সাহেবের। তিনি যখন আঘাতপ্রাপ্ত হন, পরবর্তীতে যখন ম্যাজিস্ট্রেট তার কাছ থেকে স্টেটমেন্ট গ্রহণ করেন, তখন হুমায়ুন আজাদ সাহেব তিনি নিজের মুখে যে স্টেটমেন্ট দিয়েছিলেন, দুটো কথা তিনি উল্লেখ করেছিলেন। প্রথম বিষয়টা বলছিলেন যে যাকে তিনি আঘাতকারী হিসেবে আইডেন্টিফাই করছেন, তার বয়সের ব্যাপারে তিনি বলেছিলেন তিনি হুমায়ুন আজাদ সাহেবের থেকে বয়সে ১ বছরের বড় হবেন, তথা ২০০৪ সালে হুমায়ুন আজাদ সাহেবের বয়স ছিল ৫০ বছর। তো সেই ক্ষেত্রে ওই বিবেচনায় আসামির বয়স হওয়ার কথা ৫০, ৫১ বা ৫২ অ্যারাউন্ড এই রেঞ্জটার মধ্যে। কিন্তু আশ্চর্যজনক ভাবে আমার শ্বশুরের বয়স ২০০৪ সালে ছিল মাত্র ২৮ বছর এবং তার দ্বিতীয় স্টেটমেন্ট ছিল, হুমায়ুন আজাদ সাহেবের দ্বিতীয় স্টেটমেন্ট ছিল যে যিনি তাকে আঘাত করেছেন সেই আঘাতকারী ব্যক্তির মাথায় টাক ছিল। সো তৎকালীন সময় তো ভালো কথা, এখন পর্যন্ত এই বয়সে প্রায় ২০ বছর কারাগারে থাকা সত্ত্বেও তার মাথায় তো টাক তো দূরের কথা, তার মাথায় আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণেরই চুল আছে। সো এই সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তি থাকা সত্ত্বেও এখানে অন্যায়ভাবে ২০০৪ সালের এই ঘটনাকে কেন্দ্র করে ২০০৬ সালের অগাস্ট মাসে আমার শ্বশুর এবং আমার শাশুড়িকে চিটাগাং এর একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং তৎকালীন সময়ে আমার শাশুড়ি প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বাও ছিলেন। এই অবস্থাতে তাদেরকে যে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ ছাড়া তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী যে পয়েন্টটা ছিল, আমরা জানি যে আল্লামা সাঈদী সাহেব, তার ব্যাপারে আওয়ামী রেজিমের খুব একটা বড় একটা ক্ষোভ বা বিদ্বেষ ছিল। তাকে যে কোনো ভাবে হোক না কেন তাকে ফাঁসিয়ে তাকে ডাউন প্লে করা আওয়ামী রেজিমের অন্যতম একটা বড় একটা উদ্দেশ্য ছিল। তো সাঈদী সাহেব তিনি তার পূর্বে হুমায়ুন আজাদ সাহেব জীবিত থাকা অবস্থায় তিনি তার ব্যাপারে কিছু ভিন্ন রকমের মন্তব্য করেছিলেন, কটু মন্তব্য করেছিলেন। তো এই মন্তব্যকে সামনে রেখে মূলত এটাকে পুঁজি করার চেষ্টা করে তৎকালীন সময়ে আমার শ্বশুরের উপরে তারা অকথ্য নির্যাতন করেন এবং তাকে বলেন যে যেভাবেই হোক না কেন তোমার মুখ থেকে সাঈদী সাহেবের কথাটা বের হতে হবে, যে এই মামলায় যে কোনো ভাবে তাকে ইনভলভ করতে হবে, হয়তো সে নির্দেশদাতা, ইন্ধনদাতা বা সে তোমাদেরকে পাঠিয়েছে বা এরকম কিছু একটা। বাদ বাকি তারা যখন এই পরিপূর্ণ অকথ্য নির্যাতনের পরেও এই তাদের মুখ থেকে এই কথা বের করতে তারা যখন ব্যর্থ হয়, তারা তখন পরবর্তী স্টেপ তারা নেওয়া শুরু করে। মামলার তৃতীয় যে অবস্থা যেটা আমরা বুঝতে পারি,
যে হুমায়ুন আজাদ সাহেব যখন আঘাতপ্রাপ্ত হন 2004 সালে, সে সর্বপ্রথম চিকিৎসা নেন ঢাকা সিএমএইচ হসপিটালে। হসপিটালে চিকিৎসা নেওয়ার পরে সে উন্নত চিকিৎসার জন্য সে চলে যায় দেশের বাইরে, তথা সে থাইল্যান্ডে চলে যায়। থাইল্যান্ডে চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে তিনি বাংলাদেশে ফেরত আসেন এবং এই ঘটনার 6 মাস পরে জার্মানির পেন ইন্টারন্যাশনালের ইনভাইটেশনে স্কলারশিপের জন্য তিনি সেখানে চলে যান। আমরা জানি যে আসলে একটা মানুষ যদি স্টেবল না হয়, সে যদি ফিজিক্যালি মেডিকেলি স্টেবল না হয়, তাকে স্কলারশিপের জন্য আসলে ইনভাইটেশন বা স্কলারশিপের জন্য তাকে সাধারণভাবে নেওয়া হয়। তো তার কন্ডিশন যদি স্টেবল না থাকতো, তিনি যদি সুস্থ না হতেন, পরিপূর্ণ সুস্থ না থাকতো, তো তাকে কখনোই ওখানে ইনভাইটেশনে স্কলারশিপের জন্য নেওয়া হতো না। সে পরবর্তীতে 6 মাস পরে পেন ইন্টারন্যাশনালের ইনভাইটেশনে সে ওখানে যায় এবং ওখানে যাওয়ার পরে মূলত তার যেই বরাদ্দকৃত অ্যাপার্টমেন্ট ছিল, সেই অ্যাপার্টমেন্টের ভিতর থেকে তার মৃতদেহ জার্মান পুলিশ সেই দরজা ভেঙে তারপরে তার মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে। তো এখানে আরেকটা বিষয় যে তার মৃত্যুর পরপরই বিভিন্ন মিডিয়া পত্রিকা এই বিষয়টা স্পষ্ট করে প্রকাশ করেছে যে আসলে মূলত তার মৃত্যুর যে কারণটা, সেই কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে অতিরিক্ত ভদকা বা মদ্যপান করার কারণে মূলত তার মৃত্যু হয়েছে। সো অতিরিক্ত মদ্যপান করার কারণে যে তার মৃত্যু হয়েছে, এই ক্ষেত্রে তৎকালীন সময় জার্মানির যে 2জন ডাক্তার ছিল, সেই 2জন ডাক্তারের ব্যাপারে আমরা যখন আমাদের আসামিদের বিপক্ষে যখন কেস দেওয়া হয়, ফাইল করা হয়, আমরা তখন এতটুকু বলেছিলাম যে জার্মানের এই 2জন ডাক্তারকে বাংলাদেশে হাজির করা হোক। ইভেন যদি হাজির করা সরকার পক্ষে সম্ভব না হয়, আমরা আসামি পক্ষের খরচে আমরা এই ডাক্তারদেরকে নিয়ে আসবো, তারপর আপনারা এই ব্যবস্থা করেন, এই ডাক্তারদেরকে হাজির করা হোক এবং এদের কাছ থেকে সরাসরি সাক্ষ্য গ্রহণ করা হোক। কিন্তু সরকার পক্ষে আইনজীবী এই বিষয়টাকে কোনোভাবে এড়িয়ে যান এবং বিজ্ঞ আদালত এই বিষয়টাকে গ্রহণ করেন না। এবং তারা যে দূতাবাস থেকে যে অটোপসিটা আনছিল এই ইসের ব্যাপারে, সেই অটোপসির ব্যাপারে দোভাষীর ব্যাপারে আমরা বলেছিলাম আমাদের উকিলের মাধ্যমে, কিন্তু তারা এইটাকেও ক্যান্সেল করে দিছে। তো এত এত গ্রাউন্ড আমাদের পক্ষে থাকা সত্ত্বেও যখন বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট এবং তাদের আদালতের সামনে আমরা বিষয়গুলো স্পষ্ট করেছি, স্পষ্ট করার সত্ত্বেও 2022 সালের 13ই এপ্রিল বিচারক আল মামুন, এবং বিচারক আল মামুনের ব্যাপারে আমরা পার্সোনালি আরেকটা বিষয় জানতে পেরেছি যে পরবর্তীতে সে বিচারক আল মামুন তিনি তৎকালীন সময়, যেহেতু তারা সবাই আজ্ঞাবহ তারা প্রজা ছিলেন, প্রভু ছিল শেখ হাসিনা আওয়ামী রেজিম, সো তাদের পক্ষে তথা শেখ হাসিনা তাকে নিজে এই রায়ের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন যে আসলে রায়টা কোন ক্যাটাগরির রায় হবে। এবং পরবর্তীতে তাকে যখন ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়, তাকে সম্ভবত 10 থেকে 15 মিনিটের মধ্যে তার রায় পড়ে তাকে ফাঁসির দণ্ডাদেশ দেয় এবং রায়ের পর্যবেক্ষণও ইনস্ট্যান্টলি প্রদান করা হয় না, বলা হয়েছে রায়ের পর্যবেক্ষণ আমরা পরে জানাবো। সো ওভারঅল এই সমস্ত বিষয়ের মাধ্যমেই বিষয়গুলো সুস্পষ্ট প্রমাণিত হয় যে আসলে কোন রকমের প্রমাণ, কোন রকমের সাক্ষ্য ছাড়া আসলে একটা নিরপরাধ মানুষকে প্রথমে গ্রেফতার করা হয়, একটা খুব কমপ্লিকেটেড একটা কেস দেখিয়ে গ্রেফতার করা হয়, তাকে 16 বছর কারাগারে রাখা হয় অন্যায়ভাবে কোন রকমের সুস্পষ্ট প্রমাণ ছাড়া, এবং এর পরবর্তীতে 16 বছর কারাগারে রাখার পর 2022 সালে তাকে ফাঁসির রায় শোনানো হয়। এখন এই পর্যন্ত ওভারঅল সে প্রায় 20 বছর ধরে সে কারাগারে আছে এবং সে ফাঁসির রায় নিয়ে সে মৃত্যুর দিন গুনতেছে। এবং এই অবস্থাতে আমরা ভালোভাবেই জানি ইলিয়াস ভাই যে আসলে মূলত এই সমস্ত মামলাগুলোর ক্ষেত্রে বিশেষ করে গ্রাম্য পরিবেশে সমাজ যে লোক যারা থাকে তারা মূলত এই সমস্ত পরিবারগুলোকে এক্সক্লুড করে, তারা তাদেরকে একঘরে করে দেয়, তারা তাদেরকে ডাউন প্লে করে যে আসলে এই সমস্ত ব্যক্তিদেরকে তারা একটু ভিন্ন চোখে দেখে। সো তাদের ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম হয় নাই। তাদের ক্ষেত্রে, তার পরিবারের ক্ষেত্রে তার গ্রেফতারের পরপরই আমার দাদি শাশুড়ি তথা আমার শ্বশুরের আম্মা তিনি এই শোক না শুনতে পারে তিনি স্ট্রোক করেন এবং তিনি মারা যান, ইন্তেকাল করেন। এবং তার পরবর্তীতে তার বাবা তথা আমার দাদা শ্বশুর এই মামলা তিনি দীর্ঘদিন তার জমি জামা সম্পত্তি সবকিছু বিক্রি করে সর্বোচ্চ চেষ্টা করে এই মামলা তিনি লড়েছেন, টাকা পয়সা প্রদান করেছেন, বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন, প্রায় 13, 14, 15 বছর ধরে কোনো কাজ হয়নি। এবং এই মামলার সপক্ষে যে সমস্ত উকিলরা ছিলেন, এই উকিলদেরকে পর্যন্ত গোয়েন্দা সংস্থার লোকজন এসে তাদেরকে খুঁজতো এবং তাদেরকে বলতো যে এই মামলা কে লড়ছে, এই মামলা লড়ার কোনো সুযোগ নেই, কেউ লড়তে পারবে না। এবং এই সাক্ষ্য প্রমাণ এখন আমাদের কাছে আছে যে উকিলরা আসলে এই সমস্ত অত্যাচারের জুলুমের ভুক্তভোগী, আওয়ামী রেজিমের জুলুমের ভুক্তভোগী, এই মামলা লড়ার কারণে তারা এখনো আছেন, হাইকোর্টে আছেন, জজ কোর্টে আছেন, তারা এখনো যে কোনো মুহূর্তে এই ব্যাপারে মুখ খোলার জন্য প্রস্তুত আছে। এবং আমার দাদা শ্বশুরও শেষ পর্যায়ে গত 4 মাস আগে ডিসেম্বরের 25 সালের ডিসেম্বরে তিনি ইন্তেকাল করেন। এবং এমন একটা অবস্থা এই মুহূর্তে আমার শ্বশুর জানতেনও না যে তার বাবা ইন্তেকাল করেছেন। তিনি হয়তো কয়েকদিন পর জানতে পেরেছেন এই বিষয়ে যে তার বাবা ইন্তেকাল করেছেন, তার বাবার দুনিয়াতে নাই, যখন তিনি জানতে চেয়েছেন যে আমার বাবার ফিজিক্যাল কন্ডিশন কেমন। সো এই অবস্থাতে একটা মানুষ নিরপরাধ অবস্থায় প্রায় 20 বছর কারাগারে ফাঁসির রায় শুনেছেন এবং তার পারিবারিক অবস্থা এরকম, তার পরিবার পরিপূর্ণভাবে ভঙ্গুর একটা অবস্থায় এখন পর্যন্ত
জীবনযাপন করতেছেন। এই ক্ষেত্রে আমাদের পক্ষে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আসলে আমরা আমাদের যে ন্যায় বিচার আমাদের ন্যায় বিচারটা আমরা পাচ্ছি না এবং পাইনি, এবং এখন পর্যন্ত এই মামলা জজ কোর্ট থেকে রায়ের পর আমরা হাইকোর্টে গিয়েছি। হাইকোর্টে আমরা পুনরায় মামলার বিরুদ্ধে আমরা আপিল করেছি, রায়ের বিরুদ্ধে আপিল করেছি, এবং যেহেতু একটা মামলা আপনারা সরকার কি যেই কখনো ডক্টর ইউনূস সরকারের সময় আসিফ নজরুল বা কারো সাথে দেখা করার কোনো সুযোগ পেয়েছিলেন? আহ, আহ, ইউনূস সরকারের সময় আসিফ নজরুল সাহেবের সাথে দেখা করার জন্য চেষ্টা করা হয়েছে, বাদবাকি আমরা সফল হইনি, তার সাথে দেখা করার ক্ষেত্রে সফল হয়নি, যেহেতু তিনি আসলে ভিন্ন রকমের যারা একটু এলিট সোসাইটির আছেন তাদের সাথে আসলে তার বন্ডিংটা এরকম। আসলে আমরা যারা একটু ভিন্ন ক্লাসের থেকে বিলং করি, আসলে আমাদেরকে তাদের আর কি ওই পরিমাণের প্রায়োরিটি দেওয়ার সময় নেই আর কি। এই কারণে আমরা তাদের সাথে টাচে যেতে পারি। আমাদের অফিস হয়ে গেলে যাই পাইতেন আর কি অ্যাপয়েন্টমেন্ট একটা। যাই হোক, আমরা আকরাম হোসেনের কাছে যাই। উনার ভাই আমির হোসেন আ এই পুরো শেখ হাসিনার সময়টা একদম আজকে ১৬ বছর তিনি জেলে আছেন। আকরাম ভাই, আপনি আনমিউট করে আপনার আ ভাইয়ের বিষয়টা আমাদের সাথে বলবেন। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন না? আপনার মাধ্যমে আমরা আমাদের ব্যাপারটা জানতে পারছি। অ্যাকচুয়ালি আমরা খুবই মানে আমাদের ফ্যামিলিটা খুবই আমরা এই মানে নিম্নমধ্যবিত্ত আর কি আমরা। তো আমার ভাই মেকানিক কাজ করতো। তো ওনার ওয়াইফে নিয়ে থাকতে নারায়ণগঞ্জে আর কি। নারায়ণগঞ্জে পুলিশ ওনাকে অ্যারেস্ট করে। আপনার ফোনটা কি এক জায়গায় রাখা অ্যারেস্ট যায় করার না? পর আপনার ফোনটা কি এক জায়গায় রাখা যায় না? রেখে কথা বলা যায় না? আপনার ফোনটা এক জায়গায় রেখে কথা বলা যায় না? হ্যাঁ, আচ্ছা। পারফেক্ট। নারায়ণগঞ্জে ওনাকে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার পরই ওনার নামে এই মানে পুলিশ ওনার নামে কিছু নাই। ওনার সাথে কিছু পায় নাই, কিছু নাই। এই জন্য ওনাকে অ্যারেস্ট রাখার জন্য ওনার নামে 5টা মামলা দেয়, এবং তার সবই নারায়ণগঞ্জে সিদ্ধশ্রী মামলা এবং আশেপাশে থানাগুলোতে মামলা দেয় আর কি। দেওয়ার পর এটা পুলিশ ইনকোয়ারি করে ওনার নামে কোনো কিছু অকেন্স কিছু পায় নাই। না পাওয়াটা মানে হঠাৎ করে শুনে তার নামে মামলা আছে বরিশাল। আমার ভাই বরিশালে মামলা ওনাকে গ্রেপ্তার দেখালে, বরিশালে একটা মামলা ওনার গ্রেপ্তার দেখাইছে। তা ওনার নিয়ে গেছে ওখানে, মামলা ওখানে হাজিরা দেখাইছে ওই কোর্টে। ওরা গিয়ে শোনে যে ওখানকে এক লোক মারা মানে হত্যা মামলা হয়েছে, ওই মামলায় উনি আসামি ওনারা দেখাইছে মামলাতে। তা ওই যে মামলায় যারা আসামি বলছে যে আমার ভাই বলছে আমি কখনো নারায়ণগঞ্জ ছিলাম, কখনো আমি ঢাকার বাইরে বা বরিশাল এলাকায় জালকাঠি এলাকায় কখনো যাইনি। আমরা এর বুঝাইতে বলছে অনেক, আমাদের উকিল বলছে যে আমরা কখনো তো এই এলাকা ছিলামই না, এবং ওই এলাকায় যারা এই সাক্ষী দিছে মানে এই মামলা যারা সাক্ষী ছিল এরা বলছে যে আমরা তো এই লোককে কখন দেখিনি। তারপর এই যে মামলা করছে মূলত পুলিশ। তা আমরা যাদের লোক মারা গেছে তাদেরকেও আমরা জিজ্ঞেস করলাম, আমি নিজেও ব্যক্তিগত জিজ্ঞেস করছি, ভাই আপনি তো আমার ভাই তো কখন বলতে এখানে আসা নেই, আপনি তা কিভাবে মামলা জড়াইছেন? উনি বলছে আমার ভাইয়ের বিরুদ্ধে তো আমরা মামলা দিইনি, আপনার ভাইকে আমরা চিনি না, কিন্তু পুলিশ যদি মামলা দেয় প্রমাণ করতে পারে তা আমরা কি করব? তারপর এই মামলা জালকাঠি অনেকদিন চললো, চলার পরে এই জালকাঠিতে সাক্ষ্য না থাকাতে এরা বরিশাল পাঠাইল মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে আমরা সবাই অ্যাড হলাম। দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব সাক্ষী 55 জন সাক্ষী আদালত হাজির করলো ওখানে। দ্রুত বিচার 3 মাস মিলে বিচারটা শেষ করতে হবে। তো দ্রুত বিচারে সাক্ষীরা কেউ বলে না যে আমির হোসেন আমরা চিনি। আপনাকে দেখেন আপনার ফোনে। না আপনি জি বলেন। দ্রুত বিচারে তারপর উনি 55 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করছে, কোন সাক্ষী ভাইয়ের বিরুদ্ধে কোনো বলে না যে হ্যাঁ আমরা কি চিনি বা এলাকায় দেখছি। তারপর পুলিশ সাক্ষী এরা বলছেন না, এর কোনো কথা নাই। না থাকলে দ্রুত বিচার করলো, এটা উনি কি রায় দিবে, উনি আর রায় দিতে পারেনি। উনি আবার এটা 3 মাস আমি কাউকে সাক্ষী করতে পারিনি। উনি আমার পাঠাই দিল এটা আপনার জালকাঠিতে। জালকাঠিতে এখন যাদের লোক মানে যারা আছে এদের প্রভাব বেশি, এবং আমরা ওখানে এত দূর ঢাকা থেকে এত দূর গিয়ে তাদের সাথে কথা বলতে পারি না, এবং কখন রায় হতো বলতে পারি না। এর মধ্যে 2015 সালে মানে এতদিন পরে 15 সালে ওনার নামে রায় দিয়েছে, ফাঁসি রায় দিয়েছে ওনারা। আমরা সরকার শুনি ওই রায় হয়ে গেছে ফাঁসির রায়। তা আমরা অনেক দৌড়দৌড়ি করে ওখান থেকে মামলা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা হাইকোর্টে আপিল করলাম।
হাইকোর্টে আপিলের সময় আমরা শুনি যে এই মামলা একটা মুক্তাগাছা একটা মামলাতে দুজন আসামি সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ এই মামলা তারা হত্যার জড়িত। পুলিশ তার এই সেই কাগজ উঠে আনছে, দেখাইছি তাদেরকে যে আমরা এই তো মামলা তো মুক্তাগাছা দুজন লোক স্বীকার করে দিচ্ছে যে এই মামলা তারা জড়িত। তা আমার ভাইকে কেউ এখানে ফাঁসাইছেন এখানে, কিন্তু তারা এই বিষয়ে হাইকোর্ট আমাদের হাইকোর্ট আপিল করছি, আমাদের কোনো কথা আমলে নেয়নি এবং আমাদের উকিল যে কত বুঝতেন করছে তার কোনো কথাই শোনেনি। এবং ভাইয়ের নামে আমার ভাই 164 নাই কোনার নামে, যে ওনার যে উনি নিজে স্বীকৃতি দিব 164 উনি 164 হাতে ওনার নামে নাই। তাই আমার অনেক কথা বললাম ওখানে, আমরা এই হাইকোর্টে অনেক আপিল করার পরও কিন্তু ওনার ওই যে আগের কোর্টে বহাল লাগছে। এবং আমার ভাইয়া এখন ওই যে প্রায় আছে 16-17 বছর ধরে আছে, এখনো জেলখানে আছে কাশিমপুর কারাগারে। এবং উনি অবস্থা খুবই খারাপ এবং আমার ভাই ভাবির অবস্থাও মানে আর্থিক অবস্থাও খারাপ, চলে খুব কষ্ট করে। এবং ভাই উপযুক্ত সময় এখন ভাই এবং আমি তো আমার ফ্যামিলি আছে, আমি চলি তাদের মোটামুটি দেখানোর চেষ্টা করি দেখার জন্য, কিন্তু ফ্যামিলি চলতে যে কষ্ট এটা তো তারা উন্নত করতেছে। আমার ভাইয়ের খুব আশা, আমি তো ওই হত্যা ছিলামই না, আমি অথচ আমার ফাঁসি নামে মিথ্যা মামলা দিয়ে আমার ফাঁসি হয়ে গেছে। আমার ভাই খুব কষ্টে আছে এবং ওনার সাথে আমরা যোগাযোগ হয়, আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ ভাই, আপনার মাধ্যমে যে আমরা ভালো একটা জাল হয়, আমরা চাচ্ছি যে একটা কিছু করে দেন আমাদের, দেখেন আমরা কিছু করতে পারি। অনেক মানুষজন আছে আমরা এই গেল 15 বছর। জি ভাই। ভাই আপনারা আমি যে কথা না বলেন সে আনমিউট করেন না, হ্যাঁ প্লিজ, তাহলে অডিওটা ঠিক থাকবে। তো গেল 15 বছর যে মানুষগুলো আটক আছে এরকমই আমার এখানে তো আজকে 4-5 জন আছে, এরকম কয়েক শত মানুষ এখনো পর্যন্ত আছে। আর এই 1.5 বছরে তো কিছু মানুষ বের হয়েছে, সব মিলে কয়েক হাজার পরিবারের যে নির্মম কষ্ট যন্ত্রণা এই আওয়ামী লীগ সরকারের কারণে হয়েছিল সেটা এরা বলে নাই। এই 15 বছরে কেউ বলে নাই। এখন আওয়ামী লীগের একজনের হাত করা পরে তারপরে প্যারোলে মুক্তি পেলে তারে নিয়েই হয়। আরে হাত পোড়া 82 বছর মানুষকে আমরা দেখেছি যে পায়ের মধ্যে হাত করা, হাতের মধ্যে হাত করা, ডান্ডা বেরি পরানো অবস্থায় লাশের বাসায় নিয়ে এসছে লাশ, সেই লাশের শরীরের ভেতরে সেই ডান্ডা বেরি পরানো, এগুলো বাংলাদেশে দেখেছি আমরা। সে আওয়ামী লীগের লোকজনের ব্যাপারে এখন অনেকেই করে। যাই হোক, আমরা আরেকজনের কাছে যাই। আমাদের তার ভাই হচ্ছে আপনার 9 বছর বয়সে তাকে ধরা হয়েছিল। তো 9 বছর থেকে একজন শিশুকে, 9 বছরের একটা শিশুকে আপনার কত মামলায় জড়ানো যায় সেটা আওয়ামী লীগ সরকার আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন। 12টা মামলা ছিল তার বিরুদ্ধে, এখনো পর্যন্ত জেলে আছে। তাকে ইউনূস সরকার, আসিফ নজরুলের সরকার তাদেরকে ছেড়ে যায়নি। আসিফ নজরুল এখন মাঝে মধ্যে বয়ান দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে জীবনী লিখবেন, তিনি খুব ভালো কাজ করে গিয়েছেন। এই সেই ওই যা কাজ করে গিয়েছেন সব আওয়ামী লীগের জন্য, ইন্ডিয়ার জন্য, প্রথম আলোর জন্য করে গিয়েছেন। ও দায়িত্ব নেওয়ার সাথে সাথে প্রথম আলো সাংবাদিক রুবিনা জামিন করিয়েছে, ওই জায়গায় বসে রুবিনা জামিন করিয়েছে। এরপর থেকে প্রথম আলোর নির্দেশনা ছাড়া কোনো কিছু শেয়ার করে নাই। যাই হোক, আমাদের সাথে 9 বছরের সেই শিশু সাইফুল ইসলাম, তার ভাই আছে রবিন। রবিন ভাই, আপনি বলবেন যে আপনার ভাইয়ের কি হয়েছিল, কিভাবে ধরলো, কেন ধরলো, কোন মামলায় আছেন? আসসালামু আলাইকুম। ভাইয়ার যখন বয়স ছিল অল্প, তখন ভাইকে মিথ্যা মামলা দেওয়া হয় প্রায় 12টা মামলা। 2007 সালে আপনার ডিসেম্বর 15 তারিখে ভাইকে ধরে। তো জালিয়াত সরকারের মাধ্যমে যে মামলাগুলো দেয় সেটি 12টা মামলার ভাইয়ের মাধ্যমে দেওয়া হয়। তৎকালীন সরকার থাকতে তখন 3টা মামলা খালাস দেওয়া হয় ভাইকে। আর বাকি তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স তখন 3 থেকে 4 বছর ছিল। ও আচ্ছা, আপনার বড় 4 বছর আমি, হ্যাঁ 4 বছর ছিলাম তখন আমি। তখন আমি এই বিষয়টা তেমন একটা মাথায় ছিল না যে ভাইকে ধরছে হয়তো কোনো কিছু, তখন বিষয়টা তো বুঝতাম না। বাসায় আম্মু ভাই বোন ওরা কান্নাকাটি করছে, তখন বুঝতে পারছি যে হয়তো কোনো একটা বড় মেজর সমস্যা হয়েছে, কিন্তু তখন বিষয়টা তো ভাবে নিতাম না। যখন দিন দিন যায়, যখন বড় হই, আস্তে আস্তে বুঝতে পারি যে কি হইতেছে আমাদের ফ্যামিলি। তো ঘরের বড় ছেলে, উনি 5-এ বৃত্তিও পাইছে, ভাই আবার বৃত্তি পাইছে, 10 ফেলে বৃত্তি পাইছে। তো একটা ট্যালেন্টেড ছাত্র হঠাৎ করে ধরা পড়লো, কোনো সাক্ষী নাই, কিছু নাই। 12টা মামলা একদিনে, তাকে 12টা মামলা দেওয়া হয় একই দিনে। 12টা মামলা 12টা জায়গায় দেওয়া হয়।
তো একটা মানুষের একই দিনে 12টা মামলা যে দেওয়া হয়, কোন ভিত্তিতে দেওয়া হয় আমি সেটাই বুঝি না। তারপরে এই কিশোর বয়সে সে মামলাকে আবার ফাঁসির রায় দেওয়া হয় একটা। তো একটা কিশোর ছেলেকে যে ফাঁসির রায় দেয়, এরা কোন মানে আইনে আর লেখা আছে তাও আমি জানি না। যে আমাদের সরকার দিয়ে গেল, বা আমাদের সরকার এখন পর্যন্ত ছিল 20 বছর ধরে সাজা কাটতেছে, কি জন্য সাজা কাটতেছে তাও আমার জানা মতে জানা নেই। তো আমাদের দেশের যে একটা অবস্থা চলতেছে এই হিসাবে আমি মানে কি বলবো বুঝিয়ে বলতে পারতাছি না। মানে 12টা মামলা একটা মানুষকে কিভাবে দেওয়া হয়। রবিন ভাই, আপনারা আগের সরকারের কাছে কি মানে কোনো আবেদন কিংবা তাদের কারোর সাথে দেখা করার চেষ্টা করেছিলেন? আমরা এমনি যে উকিলের মাধ্যমে কথা বলছিলাম, বাট তেমন কোনো ফল পাইনি আমরা। আর সরকারের মাধ্যমে কোনো উকিল দেওয়া হয়নি আমাদের। ফ্যামিলির অবস্থা অনুযায়ী তখন যে অবস্থা ছিল আমাদের ফ্যামিলি, একটা উকিল যে কাজ করবো বা একটা উকিলকে যে খরচ দিতে পারবে তেমন অবস্থা আমাদের ফ্যামিলি ছিল না। তো সরকার থেকে আমি যতটুকু জানি, আমি যতটুকু জ্ঞান বুদ্ধি এখন হয়েছে, সরকার তরফ থেকে কৃষককে একটা উকিল দেওয়া হয়, সে কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। তো আমার ভাইয়েরটা তখন তার 9 বছরের যতটুকু পারছে সে নিজে করছে। তো আস্তে ধীরে যখন সময় বাড়ে, সময় যত বাড়ে ভাইয়ের সাজা বাড়তে থাকে। তো এইগুলা নিয়ে এখন পর্যন্ত ভাইয়ের সাজা খাটতেছে। তো এখন পর্যন্ত কোনো রায়ের কোনো সিকিউরিটি হয়নি। জি, আমাদের সাথে আব্দুল্লাহ মুস্তাফিজ আছেন। আব্দুল্লাহ মুস্তাফিজের ভাই আব্দুল্লাহ মাইমুন, তিনি 2019 সাল থেকে জেলে আছেন। মুস্তাফিজ ভাই, আপনার ভাইয়ের কি হয়েছিল বলবেন একটু? জি, আমার ভাই আব্দুল্লাহ আল মায়মুন তখন 2018 সালে সদ্য বিবাহ করেছে। আমার 2018 সালের দিকে লন্ডন প্রবাসী, তার শ্বশুর শাশুড়ি লন্ডনে থাকেন। তোরা বিবাহের পর ওনারা লন্ডন চলে যান। কিছুদিন পর 6 মাস পর 7 মাস পর আবার আসেন। আর এই তখন আমি আমার ছোট ভাই আব্দুল্লাহ মায়মুন তার স্ত্রীকে নিয়ে, ওয়াইফকে নিয়ে আমাদের নানার বাড়ি সিলেট থেকে মৌলভীবাজার প্রাইভেট কার যুগে দেওয়ার সময়, তখন এই সিএনজি পাম্প থেকে গ্যাস নেওয়ার সময় রাত 10:30টার দিকে নবীগঞ্জ থানার অন্তর্গত ঢাকা সিলেট মহাসড়কের একটি পাম্প থেকে গাড়ি নিয়ে বের হবার সময় তখন একটি হাইয়েস, কালো হাইয়েস তাদেরকে গতিরোধ করে এবং গাড়ি থামিয়ে তাদেরকে প্রয়োজন অস্ত্রধারী ব্যক্তি নামে। এটা ছিল 2019 সালে 5ই মার্চ রাত্রে। তখন এই যারা হামলাকারী তারা নিজেদেরকে তাদের হাতে অস্ত্র ছিল এবং তারা গাড়িতে ভাঙচুর হামলা করে তাদেরকে তুলে নেওয়ার চেষ্টা করে। তখন কিছু লোক এগিয়ে আসে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ওই হামলাকারীরা নিজেদেরকে রেবেল লুক পরিচয় দেয় যে আমরা রেবেল লুক। তখন আর এই স্থানীয় মানুষরা বয়ে এগিয়ে আসেনি। এইভাবে থাকে এবং তার ড্রাইভার আব্দুর রহিম ড্রাইভারের বাড়ি ছিল এই মৌলভীবাজারেই, যে আমাদের নানা বাড়ি যে গ্রাম, এই গ্রামের পার্শ্ববর্তী বাড়ি প্রতিবেশী ছিল। তাকে আব্দুল্লাহ মামুনকে তুলে নিয়ে যায়। তারপর আমরা নবীগঞ্জ থানায় দৌড়াদৌড়ি করি। তারা আমাদেরকে আশ্বাস দিয়ে সময় দেয়, 2 দিন 3 দিন সময় দেওয়ার জন্য বলে, কিন্তু কোনো মামলা বা জিডি নিতে চায় না। এবার আমাদেরকে 4-5 বার প্রায় 1 সপ্তাহের বেশি, মানে 2 সপ্তাহ পর্যন্ত আমাদের ঘুরিয়ে ফেলে। তখন আমরা নিরাশ হয়ে যাই। তখন আমরা সংবাদ সম্মেলন করি, সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করি এবং সিলেটের ডিসি ডিস্ট্রিক্ট জেলা প্রশাসক ওনার কাছে আমরা আমাদের আবেদন করি। এইভাবে প্রায় 4 মাস 10 দিন চলে যাওয়ার পর হঠাৎ করে তাকে শুনতে পায় তাকে সে বগুড়া কারাগারে আছে। তাকে বগুড়া জিএমবি একটি মামলায় তাকে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করে নাকি তাকে দেওয়া হয়েছে। অথচ এই আব্দুল্লাহ মামুন কখনো বগুড়ায় যায় নাই। তখন সে ঢাকা নারায়ণগঞ্জ কারিমিয়া মাদ্রাসায় শিক্ষকতা করত এবং তখন তার বাড়িতে ছুটিতে এসেছিল। আর এই ছুটিতে থাকা অবস্থায় তারা গুম করে বা অপহরণ করে নিয়ে যায়। তো এইভাবে প্রায় সব মিলে 4 মাস 10 দিন ঘুম থাকার পর আমরা তৎক্ষণাৎ বগুড়া চলে যাই, তার সাথে দেখা সাক্ষাৎ করি এবং এই মামলাগুলো প্রায় জামিন হতে প্রায় 2020 সালে ডিসেম্বরে গিয়ে জামিন হয় হাইকোর্ট থেকে। 3টা মামলা হাইকোর্ট থেকে জামিন হয় এবং আব্দুল্লাহ মামুনের ড্রাইভার সহ 3 জনের জামিনে বের হয়। বের হবার পর তখন যেহেতু ছিল একজন অন্যায়ভাবে গ্রেপ্তার মজলুম হয়েছে, এই জন্য অন্যান্য যারা কারাবন্দী যারা ছিল তাদের প্রতি তার সহমর্মিতা ছিল। তার আরেকটি যে ছিল, সে যখন 2013 সালে শাপলা চত্বরে আন্দোলন হয়েছিল, তখন এই সিলেট থেকে সিলেটের হেফাজতে ইসলামের দায়িত্বশীল দরগা জামিয়া কাসিমুল দরগা মাদ্রাসার শিক্ষক মাওলানা এই মাদ্রাসার মুহতমি এবং শিক্ষক ছিলেন মাওলানা মহিবুল্লাহ গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহি এবং আব্দুল বাসিত বরকরি রহমতুল্লাহ আলাইহি। তাদের নেতৃত্বে তখন শাপলা চত্বর আন্দোলন অংশগ্রহণ করেছিল
এবং সেখান থেকে আসার পর সে নিয়মিতভাবে একটু অনলাইনে লেখালেখি হতো এই হাসিনার অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে। এটাই ছিল তার, আমরা মানে এটাই বুঝতে পারছি যে হয়তো এই কারণেই তাকে গুম করা হয়েছে। যাক, তাকে তো 2020 সালের ডিসেম্বরে আমরা থেকে হাইকোর্ট থেকে জামিনের আদেশ নিয়ে মুক্ত করতে সক্ষম হই। এরপর সে 1 বছর বাইরে থাকে। তখন কিন্তু এই আবু তোহা, আদনান সহ আর অনেকেই ছিল, তখন মোদি বিরোধী আন্দোলন হয়েছিল, হঠাৎ সে লেখালেখি করেছিল আবার, এবং এটার বিরুদ্ধে সে বিভিন্ন সিলেটের যে বিভিন্ন মানববন্ধন ইত্যাদি হয়েছিল, ওখানে কিছু অংশগ্রহণ করেছিল। এই জামিন থাকা অবস্থায় সে শুনতে পায় যে তার বগুড়ার জামিনটা স্থগিত হয়েছে, আইনজীবীর মাধ্যমে শুনতে পায়। তখন সেই জামিন থেকে বাঁচার জন্য কিছু দৌড়াদৌড়ি করতেছিল কি করা যায়। আর তখনই সে হঠাৎ করে 2022 সালের সেপ্টেম্বরের দিকে সে হঠাৎ নাই হয়ে যায়, আমরা তার কোনো কিছু পাচ্ছিলাম না। এরপর অবশ্য আমরা তখন আর বেশ কিছু করতে পারি না, আমরা তো বুঝতে পারছিলাম হয়তো এই বাহিনী আবার গুম করেছে। তারপর এভাবে আরো প্রায় 1 বছর চলে যায় গুম থাকা অবস্থায়। তারপর হঠাৎ করে তাকে 2023 সালের সেপ্টেম্বর মাসে না মার্চের দিকে তাকে সিলেট এয়ারপোর্ট থানা থেকে র্যাব বাহিনী তাকে নাটক সাজিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। এরপরই তাকে বিভিন্ন জেলায়, রাঙ্গামাটি একটি, বান্দরবান, ঢাকা, গাজীপুর, সিলেটে এইভাবে একাধিক মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। আমরা 1 আগস্ট পর্যন্ত কোনো মামলা, আমরা কোনো উকিল বা আইনজীবী আমরা পাইনি বা ধরিনি, বা কোনো উকিল এই ধরনের মামলা নিতে চায় না, আমরাও এভাবে অপেক্ষা করি, চলে যায়। তারপর 5 আগস্টের পর থেকে আমরা মামলা জামিনের জন্য তৎপর হয়ে উঠি। এরপর আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এইবার 2025 সালে ডিসেম্বরে জামিন হয়, 18 ডিসেম্বর জামিন হয়। 18 ডিসেম্বর জামিন পাওয়ার পর আমরা এভাবে আরো কিছুদিন অপেক্ষা করি। তখন কারাগার থেকে বারবার টালবানা করা হয় যে কিছু কাগজপত্র আসতে বাকি আছে, উপরে ক্লিয়ারেন্স লাগবে, এগুলো করে প্রায় 1 মাস চলে যায়। তারপর 2026 জানুয়ারি শেষ দিকে আমাদেরকে সংবাদ দেওয়া হলো যে তার উপর আরেকটি নতুন মামলা হয়েছে ফেনী জেলা, তাকে ফেনীতে নিয়ে যাওয়া হবে। একথা শোনার পর তার সাথে আমি আগের দিন দেখা করি এবং তাকে বলি যে তোমার উপর একটি মামলা আছে, তুমি জানো কি? সে বলেন আমি তো জানি না, আমার কোনো মামলা জানি না আমি। তো বললাম যে তো ফেনীতে নিয়ে যাবে যে কোনো সময়, এই জন্য দেখা করতে আসলাম। এবার ফেনীতে নিয়ে চলে যাওয়া হয়। তারপর হঠাৎ করে একজন পুলিশ ফোন দিয়ে বলে যে আমরা আব্দুল্লাহ মামুনকে ফেনী কারাগারে নিয়ে গেছিলাম, এই নামে আরেকজন আছে, আসলে আব্দুল্লাহ মামুন নাই, এটা নামে ভুল হয়েছে, আমরা তাকে সিলেট নিয়ে আসছি। তো এটা জানার পর সাথে সাথে আমরা কারাগারে চলে আসি, আমি আমার আত্মীয়স্বজনকে, বন্ধু বান্ধবকে সাথে নিয়ে কারাগারে চলে আসি। সেই একই কারবার, কারাগারে আসার পর তারা আবার সময় কাটায় যে এখনো কাগজপত্র ক্লিয়ার বাকি আছে, একটু অপেক্ষা করেন। এবার আমরা সারাদিন অপেক্ষা পর বিকালে আমাদেরকে বলা হয় যে আপনারা এখন চলে যান, আগামীকাল সকাল 11টার দিকে চলে আসেন। আমরা সকাল 11টার দিকে চলে যাই। 11টার দিকে চলে যাওয়ার পর আমাদেরকে জানায় যে আসামিকে, আব্দুল্লাহ মামুনকে আরো যারা আসামি ছিল জামিনের, আজকের তারিখে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা অবাক হলাম যে আমাদেরকে বলা 11টার সময়, এখন তোমরা সকাল 9টার সময় ছেড়ে দিয়েছো। তো আমরা তখন আমরা তৎক্ষণাৎ একটা এই লাইভ ভিডিও করি, যেটা এখনো ফেসবুকে আছে, এই কারাগারের সামনে থেকে। তখন তারা আমাদের কোনো তথ্য দিতে চায় না, যে আমরা বললাম যে তোমরা যে আব্দুল্লাহ মামুন কারাগার থেকে বের করে দিয়েছো, এটা প্রমাণ অন্তকে আমাদেরকে দাও, কিন্তু কেউ প্রমাণ দিতে রাজি হয়নি। তারপর আমরা এইভাবে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি, কিছু জানতে পারিনি। তারপর 2 দিন পরে আমরা শুনতে পারি তাকে 54 ধারায় গ্রেফতার করা হয়েছে। 54 ধারায় 26 জানুয়ারি 54 ধারা থেকে গ্রেফতার করে এবং রিটেনশন দিয়ে তাকে আবার কারাগারে প্রেরণ করা হয়েছে। এইভাবে চলে যায়। এবং বলা হলো যে আমাদেরকে আশ্বাস দেওয়া হলো, আমরা তখন ঊর্ধ্বতন মহলের সাথে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক শাহজালাল মাজার মসজিদের ইমাম সাহেব এবং আরেকজন মুহাদ্দিস সাহেব, ওনাদের মাধ্যমে আমরা তখন ডিসি জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করি। উনি আশ্বাস দিলেন যে নির্বাচন পরে তুলে দেওয়া হবে, নির্বাচনের পরিস্থিতির কারণে আপাতত এখন দেওয়া হবে না। আমরা নির্বাচনের মতো অপেক্ষা করি। রমজান মাস চলে যায়। তারপরে এটা ডিটেনশনের মেয়াদ শেষ হয়ে যায় মার্চ মাসের 22 তারিখ, এই গত মাসের। তারপর 26 তারিখ আবার আমি একটা ডিসির সাথে সাক্ষাৎ করি। উনি আমাকে বললেন যে এটা দরখাস্ত দেওয়ার জন্য। দরখাস্ত দিলাম, দরখাস্ত দেওয়ার পর কোনো অগ্রগতি জানা যায়নি। তারপরে গত মাসে এই এপ্রিল মাসের 9 তারিখ থেকে কোর্টে আনা হয়। কোর্টে আনার পর আমরা উকিলের মাধ্যমে আবার জামিন ধরি। এটা উকিল জামিন গ্রহণ করে, জামিন মঞ্জুর হয়। এরপর তাকে আবার ডিটেনশন পুলিশ, দক্ষিণ সুরমা থানার পুলিশ তাকে আবার 30 দিনের ডিটেনশন দাবি করে। তৎকালীন আমাদের এই জজ সাহেব এই ডিটেনশন দাবিটা, দক্ষিণ সুরমা থানার পুলিশের দাবিটা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন যে একজন আসামি জামিনে পেয়েছে, সব মামলা থেকে হাইকোর্ট থেকে জামিন হয়েছে, তাকে 54 ধারায় গ্রেফতার করা হয়েছে, ডিটেনশন দেওয়া আছে, এটার মেয়াদ শেষ হয়েছে, তখন আবার ডিটেনশন, এটা কোনো আইনি কোনো ভিত্তি নেই, সুতরাং এটা ডিটেনশন বাতিল, নতুন করে ডিটেনশন দেওয়া যাবে না এবং তাকে জামিন দিতে হবে। এরপর আমি সামনে ছিলাম, তখন তার সাথে সাক্ষাৎ করা হয়।
তখন আমরা তাকে আশ্বাস দিই, সে রোজা ছিল, বলেছিল যে ইনশাল্লাহ, আমরা তাকে আশ্বাস দিয়েছিলাম যে আজকে ইনশাল্লাহ বাড়িতে এসে ইফতার করবে। কিন্তু তখন কাগজপত্র যাওয়ায় দেরি হওয়ায় আমরা শুক্রবার সকালে চলে যাই। শুক্রবার চলে যাওয়ার পর আমি একাই চলে যাই। এখন চলে যাবার পর আমাকে সারাদিন বসিয়ে রেখে অপেক্ষা করে, প্রথমে বলা হলো যে অপেক্ষা করো, উপরের নির্দেশ বাকি রয়েছে, ক্লিয়ারেন্স বাকি হওয়ার পর তারপর দেওয়া হবে। কিন্তু বিকালের দিকে জানতে পারলাম যে তাকে আবার নতুন করে 60 দিন তথা 2 মাসের ডিটেনশন দেওয়া হয়েছে। তারপর মোট 10টি মামলা রয়েছে। প্রথমবার তাকে 2বার গুম করা, প্রথমবার গুম 4 মাস 10 দিন গুম করে রাখার পর মোট সব মিলিয়ে 2 বছর, বগুড়া 3টে মামলা দেওয়া হয়। এরপর তাকে আবার গুম করা হয়, আরো প্রায় 1-1.5 বছর গুম করে রাখার পর আরো প্রায় বর্তমানে আরো 6 বছর হয়ে গেছে। 2019 সাল থেকে বর্তমানে 2026 সাল, 7 বছর, মাঝখানে 1 বছর জামিনে ছিল। এই 7 বছর 2বার গুম হয়েছে এবং 7 বছর ধরে জেলে আছে। এবং আমরা এটা মানে খুবই হতাশ যে প্রশাসনের পক্ষ থেকে মিথ্যা ডিটেনশন। জি, প্রিয় দর্শক, আসলে সবার গল্পগুলো এমনই। আমরা হয়তো কয়েকজনকে আপনাদেরকে আজকে শোনালাম। সামনে হয়তো আরো অনেকের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সবশেষ একজনের বক্তব্য শুনবো। আমাদের সাথে উপস্থিত আছেন শায়েখ আব্দুল্লাহ ইবনে নুরুল ইসলাম। নুরুল ইসলাম ভাইয়ের সাথে আপনাদের একটু পরিচয় করে দেই। উনি আসলে পর্দার আড়ালে থেকে কাজ করেন। উনি অনেক আলেমের মুক্তির ব্যাপারে কাজ করেছেন। আ আরেকজনের কথা না বললেই নয়, শায়েখ হারুন ইজার। তিনি তার অনেক পরিশ্রম, তার আর্থিকভাবে তিনি সহায়তা করেছেন। এরকম আরো অনেক মানুষ আছে। যাই হোক, তো নুরুল ইসলামের ব্যাপারে উনাকে আজকে আমাদের সাথে আনার কারণ হচ্ছে, উনার বিরুদ্ধে সম্প্রতি দুদক একটি নোটিশ পাঠিয়েছে। উনার বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে যে, উনি আলেমদের মুক্তির কথা বলে তারপরে নাকি আলেমদের কাছ থেকে নাকি টাকা-পয়সা নিয়েছেন। তো যদি বাংলাদেশের কোনো আলেম মুক্তি পেয়েছেন, তারপরে নুরুল ইসলাম সাহেব আপনাদের কাছ থেকে টাকা-পয়সা নিয়েছে, এটা যদি জানেন, আমারে একটু জানায়েন। আমি সবার আগে উনার বিরুদ্ধে নিউজ করব। কত টাকা, কোন আলেম বের হওয়ার পরে, এরকম আলেম ছিল, যে আলেম কাশিমপুর থেকে, কেরানীগঞ্জ থেকে বের হওয়ার পরে তাদের বাড়িতে যাওয়ার গাড়ি ভাড়াও ছিল না। আমরা জানি এগুলি। উকিলের টাকা দেওয়ার মতো পরিস্থিতি তাদের ছিল না। তাদের পরিবারের কেউই নাই। বাবা ছিল, মা ছিল, মারা গিয়েছে, এরকম আলেমও ছিল। তার নাই এখন কেউ। সে বিয়েও করে নাই। অল্প বয়সে তাকে ধরে নিয়ে এসছে। সেই মানুষদের কাছ থেকে উনি নিয়েছেন। মাঝখানে একবার ডিজিএফআই ওনাকে নানানভাবে বিরক্ত করল। কারণ সবাই জানতো যে এই মামলাগুলোর পেছনে উনিই করছেন। উনাকে মানে আমরা নিজেরাই ধরেন এই অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যে আমরা ঘোরাঘুরি করি নাই। এগুলো আমি উনার সাথে সবগুলো ঘটনায় না থাকলেও অনেকগুলো ঘটনায় আমি সম্পৃক্ত ছিলাম। সো আমি জানি বিষয়গুলো যে নুরুল ইসলাম কে। তাকে আজকে দুদকের অভিযোগপত্র দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। এটা দেশবাসীর কাছে জানায় রাখলাম। বিএনপি সরকারের কাছে জানায় রাখলাম বিষয়টা। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারাও হাসিনার মতো ওইভাবে এই লোকগুলোরে আটকায় রাখেন। নুরুল ইসলামদের মতো আরো যারা আছে তাদেরকেও আটকায় রাখেন। আটকায় রেখে হাসিনা হন আপনারা। আমরাও এটা দোয়া করি। তো যাই হোক, নুরুল ইসলাম ভাই, আপনার কাছ থেকে আমরা শুনবো যে কি পরিমাণে আলেম এখন পর্যন্ত জেলখানায় আছেন এবং তাদের মুক্তির ব্যাপারে আসলে এখন বর্তমান সরকারের কোনো আ উন্নতি আছে কিনা? মানে নতুন কোনো তথ্য আমাদেরকে জানাবেন কিনা? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সবসময় মাজলুমদের জন্য কাজ করেন। সাধারণত যারা জেল থেকে বের হয় তাদের থেকে যে পরিমাণ সাপোর্ট পাওয়া দরকার আমরা তা পাই না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান সরকার আসার পরে আমরা সরকারের 3 জন ঊর্ধ্বতন মন্ত্রী, যারা পাওয়ারফুল মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আইনমন্ত্রী মহোদয় এবং ধর্মমন্ত্রী, ওনাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি। তো ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে ওনারা সাহায্য করবেন। ওনারা যেহেতু নিজেরাই জেলের ভিতরে ছিলেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী জেলের ভিতরে ছিলেন, আর আইনমন্ত্রী নিজে এইসব মামলা উনি লড়েছেন, এবং আমরা যেসব আসামির জন্য এখন কাজ করতেছি এইসব আসামির অনেকেরই আইনমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে ছিলেন। ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে এইসব ভুয়া মামলা থেকে তাদেরকে অব্যাহতি দিবেন। কিন্তু
এই আশ্বাসের পরে আমরা দেখলাম যে আব্দুল্লাহ মাইমুন যে লোকটা সিলেটের, সে আব্দুল্লাহ মাইমুনকে সম্পূর্ণ মানে অন্যায়ভাবে তাকে আটক করা হয়েছে, এবং তাকে আটক করার পরে এত কষ্ট করার পরে জামিন দেওয়ার পরেও তাকে যে নতুন করে ডিটেনশন দিয়ে তাকে আটকানো, এটা আমাকে সত্যি হতাশ করেছে। তা আসলে সবসময় তো আমাদের কাছে সেই সক্ষমতা নাই যে আমরা যোগাযোগ করব আইনমন্ত্রী মহোদয়কে, সবসময় ফোন দিয়ে যোগাযোগ করব কেন তাকে আটকানো হয়েছে, বা স্বরাষ্ট্রমন্ত্রীকে সবসময় আমরা জিজ্ঞেস করতে পারি না যে কেন তাকে আটকানো হয়েছে, কার নির্দেশে কিভাবে আটকানো হয়েছে, নূর সেগুলো ভাই, আমরা অনেক বলতে পারি। মানুষই এই ডিটেনশন কথাটা বুঝবে না। একটু একটু বুঝায় বলেন যে মানে জি, ডিটেনশন কোন ডিটেনশন মানে হলো পরিপ্রেক্ষিতে আটক করে রাখা হয়, এটা একটু বুঝাবেন, সাধারণ মানুষ তাহলে বুঝতে চুয়াত্তর পারবে। ৭৪ সালে শেখ মুজিবুর রহমান একটা আইন করেছেন, বিশেষ আইন, যে সরকার বা প্রশাসন যে কাউকে সন্দেহ হলে বিনা কারণে তাকে আটক করতে পারবে, কোনো মামলা ছাড়াই আটক করতে হবে। কোনো মামলা ছাড়া। তো ওই মামলায় আব্দুল্লাহ মাইমুন এবং আপনার এই আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করা হয়েছে। আতাউর রহমান বিক্রমপুরীকে যখন ৬০ দিনের ডিটেনশন প্রথম দেওয়া হয়, তো ওর বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করি। আপিল করার পরে ওই ডিটেনশনটা সরকার বাতিল করে, এই উচ্চ আদালত বাতিল করে। বাতিল করার পরে আবার নতুন করে তার নামে প্রথম আলোর একটা মামলা দেওয়া হয়। আরেকটা মামলা দেওয়ার পরে সাথে সাথে আবার নতুন করে আবার ডিটেনশন দেওয়া হয়। তো এই যে একটা প্র্যাকটিস, ডিটেনশনের প্র্যাকটিস, ৭৪ সনের আইনের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা তো বর্তমান সরকার কার বুদ্ধিতে কেন করতেছে সেটা আমাদের বোধগম্য নয়। তো এটা করা আমরা হয়েছিল মানে রক্ষী বাহিনীকে এই সুযোগ করে দেওয়ার জন্য যে রক্ষী বাহিনী যেকোনো কাউকে চাইলে আটক করতে পারবে। তো সেই প্রেক্ষিতে করা হয়েছে। কারণ সেই রক্ষী বাহিনীর আইন হাসিনা চর্চা করেছে, এখন বিএনপিও করছে আরকি। জি। তো আমি দেশবাসীকে আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে ডিজে ভাই এর আগেও আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এইসব লোকদের জন্য লড়তেছি। এই যে ভাইটা সাইফুল ইসলাম, ওনার ভাই রবিন, এই ভাইয়ের ব্যাপারে ওনারা, এই রবিনরা বা ওনার বাবা একদম সাধারণ লোক, অশিক্ষিত লোক, ওরা কিন্তু মানে আইনজীবীর কাছে যে যাবে সেই সক্ষমতাটা তার কাছে ছিল না। এবং আমি যখন জানতে পারি যে এই ছেলেটা ক্লাস 9-এ থাকা অবস্থায়, স্কুলে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে 12টা মামলা তার নামে ফাঁসানো হয়, এর মধ্যে 4টা মামলায় তাকে সাজা দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, যেই সময় তাকে জঙ্গি মামলায় গ্রেপ্তার করা হয় সেই সময় সে নিজেই নামাজ পড়তো না। মানে কত ধরনের অদ্ভুত সব কাণ্ড। এই যে আপনার মিনাজুর রহমান, যে ওনার ব্যাপারে আপনি শুনলেন, যে এই ঘটনার সাথে, যারা হত্যাকারীর সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই, কিন্তু তাকে ফাঁসি দেওয়া হইল। এই যে আমির ভাইকে বরিশালে যেই মামলা, হত্যা মামলায় আসামি করা হলো, অথচ উনি কখনো বরিশালে যায়নি। আমি আপনার মাধ্যমে সরকারকেও জানাতে চাই, সেটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, যদি কোনো লোক দেশের বিরুদ্ধে চক্রান্ত করে, যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তাকে ওই সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে সাজা দেওয়া হোক। কিন্তু যে ব্যক্তি নিরপরাধ, ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়, তাকে সাজা দেওয়া, এই সাজা দেওয়ার শাস্তি শেখ হাসিনা সেটা আন্দোলনের মাধ্যমে দেয় নাই, মানুষের অভিশাপ ছিল, কষ্ট ছিল। আমরা তারেক রহমানের সরকারের কাছে আমরা আশা করেছিলাম, বা এখনো আশা করতেছি, হয়তো ওনারা এখনো বিষয়গুলি জানে না, উনি নিজে জেল খেটেছে, ওনার মন্ত্রী পরিষদে অনেকে জেল খেটেছে। আমি তাদের কাছে অনুরোধ করব যে এই মামলাগুলি কোনো তদন্তর মাধ্যমে এগুলি যারা নিরপরাধ তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং জেল ইয়ার ভিতরে উচ্চ আদালতে আরেকটা সমস্যা কোথায়, যে মামলা রায়গুলি 20 এবং 21 সাল 22 সালে করা হয়েছে, সেই মামলা রায়ের বিরুদ্ধে আপিল আমরা করতে পারতেছি না। কেন আপিল করতে পারতেছি না? আপিল করা হয় আপনার এগুলি সাল ওয়াইজ, এবং এই পরিমাণ আপিল জমে আছে। যে মামলা রায় 20, 21, 22 সালে দেওয়া হয়েছে, এখন যদি আমরা ন্যায় বিচারও পাই, তাহলে এই মামলার শুনানিগুলি শুরু হবে ধরেন 2029 সালে, 30 সালে, 31 সালে। কিন্তু এগুলি তো বেশিরভাগ আলেম বা বেশিরভাগ আসামি হলো বয়োবৃদ্ধ, 20 বছর, 18 বছর, 17 বছর, 16 বছর জেলে থাকতে থাকতে এগুলি অর্ধমৃত হয়ে গেছে। এত বছর তো তারা বাঁচার কোনো সম্ভাবনাই নাই। এখন সরকারকে ভেবে দেখতে হবে যে ন্যায় বিচারের স্বার্থে তাদেরকে কিভাবে এই মামলা থেকে উত্তরণের রাস্তা কিভাবে বের করা যায়। তো আমরা চেষ্টা করছি, আমরা আইনমন্ত্রী মহোদয়ের সাথে
চেষ্টা করেছি, আপনার কথাও বলেছি ওনার কাছে। তো আপনি ওনাকে আগেও রিকোয়েস্ট করছেন, আমি আশা করব এই অনুষ্ঠানের মাধ্যমে এবং আপনি ব্যক্তিগতভাবেও একটু ওনাকে প্রচেষ্টা চালান, ওনাকে রিকোয়েস্ট করেন, এবং আমরা চেষ্টা করতেছি যে হেফাজত আমির সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি। আইনমন্ত্রী উনি তো তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি তো শুরু থেকেই, মানে আমি সত্যি কথা বলি ভাই, আমি তো বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম নির্বাচনে, কিন্তু সত্যি কথা অ্যাটর্নি জেনারেল কোনোদিন তাকে কোনো আলেমের ব্যাপারে রিকোয়েস্ট করার পরে তিনি রাখেন না, এরকম হয় নাই। জি এমনকি জি জি মানে আপনাদের আমি যখন ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি তখনও কিন্তু বলার সাথে সাথে উনি কখনো বলেন নাই যে না, আলেমদের এখন আসতে পারবে না। না যেটা না 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 আসিফ নজরুলের না, জি ক্ষেত্রে হতো। অবশ্যই অবশ্যই। আসিফ নজরুল ওনার সাথে, উনি মেয়ে মানুষ ছাড়া দেখা করতেন না, বেশিরভাগ মেয়ে মানুষ, সুন্দরী মেয়ে মানুষ টানুষ ওনার সাথে যে কোনো বিষয়ে দেখা করতে গেলে উনি খুব দেখা করতেন। এর বাইরে ওই যে আমাদের লিমন ভাই বলেছেন যেটা এলিট শ্রেণীর সাথে আর প্রথম আলো এগুলোর সাথে ওনার উঠা বসা, তো এর বাইরে উনি কোনো কিছু করেননি। মূলত ইউনূস সরকারের উপদেষ্টারা কেউই এই মামলাগুলো নিয়ে কিছুই করেনি। ইউনূস তো করেনি। ইউনূস বরং আমার ধারণা আমেরিকান দূতাবাসের যেই তৎপরতা আমি তখন দেখেছি, মার্কিন মার্কিন দূতাবাসকে ইউনূস নিজে একটা নেগেটিভ একটা ইনপুট দিয়েছে, যেই কারণে তারা এগুলোর বিরুদ্ধে কাজ করেছে। তাদেরকে জানানোই হয় নাই যে বাংলাদেশে আসলে গত 15 বছরে জঙ্গি নাটকের নামে কি করা হয়েছে। ইলিয়াস ভাই, আমি আরেকটা কথা আপনাকে জানাতে চাই, সেটা হলো যেসব আলেম জেল থেকে মুক্তি পেয়েছি এবং আমরা যারা বর্তমানে কাজ করতেছি, আমরা কিন্তু মুসলমানের পাশাপাশি আমরা এই দেশকে মারাত্মক ভালোবাসি, এবং আমরা সব সময় তরুণদের বলি যে ভাই, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই চিন্তা মাথা থেকে ছাড়ো, কারণ দুই একজনের বোম মারবা কোনোভাবে পদ্ধতি করে, তাইলে বিশ্বের ভিতরে কালারফুল হইবা, দেশকে জঙ্গি হিসাবে যারা উপস্থাপন করতে চাইতেছে তাদেরকে তোমরা উদ্বুদ্ধ করবা, এতে করে দেশ ইসলাম সবার ক্ষতি হবে। কিন্তু তারপরও আপনার মাধ্যমে আমি জানাতে চাচ্ছি দেশের সবাইকে যে যারা আমরা এই মাজলুমদের জন্য কাজ করতেছি, আমাদের পিছনে প্রশাসন এমন ভাবে লেগে আছে বিভিন্ন ভাবে। আমরা যখন কোথাও যাই, কারোর সাথে যাই, সাথে সাথে প্রশাসনের একটা শ্রেণী, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা তাদেরকে কেন এখানে দাওয়াত দিছো, কেন ডাকতেছো, অথচ আমরা অপ্রকাশ্য কিছু কাজ করি না, আমরা সব প্রকাশ্য করি। আমরা সরকারের মন্ত্রী, সরকারের অ্যাটর্নি জেনারেল, সরকারের আইনজীবী, যেখানে যেখানে যারা আছে প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কাছে গিয়া অনুরোধ করি, এবং সেই অনুরোধগুলি প্রকাশ্য, অপ্রকাশ্য না। আমরা আরেকটাও কথা বলি যে যারা জেলের ভিতরে এখনো আছে, এই জেলের ভিতরে যারা আছে তারা যদি অপরাধী হয়, তাহলে অপরাধীকে শাস্তি সুনিশ্চিত ভাবে শাস্তি দেবে, আমাদের কোনো অবজেকশন নাই। কিন্তু যারা অপরাধ করে নাই তাদেরকে কেন শাস্তি দেওয়া হবে? আমাদের তো এর বাইরে বক্তব্যই নাই। এই যে যেমন আব্দুল্লাহ মাইমুনকে, যাকে যে ধরা হইলো, গুম করে রাখা হলো, সেটা রাষ্ট্রের কি অপরাধ ছিল না? তো এই অপরাধের পরে এখন এই মুহূর্তে উচ্চ আদালত থেকে তাকে জামিন দেওয়ার পরে তাকে কেন আবার ডিটেনশন দেওয়া হলো? এই বিষয়গুলি অত্যন্ত কষ্টের। আমি জেল সুপারকে জিজ্ঞাসা করেছি যে ভাই, কেন তাকে ছাড়তেছেন না? বলতেছে ভাই আপনি বুঝেন না যে আমি কিভাবে ছাড়বো যদি ক্লিয়ারেন্স উপর থেকে না হয়। তো দেখেন, এই আমাদের এই উনি যখন জেল থেকে ছাড়া পায়, ওনার জামিন যখন দুপুরবেলা জামিন হয়, আমরা যখন একটা জামিন হয় তখন এই জামিনটা সিগনেচার করতে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ লেগে যায়। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের যিনি স্পিকার ছিলেন, দুপুরবেলা জামিন হয়েছে, সন্ধ্যাবেলা ওনাকে ছাড়া হয়েছে। তো ওনার ক্লিয়ারেন্সটা কে নিল? তো উচ্চ আদালত তো সবকিছু বিবেচনা করেই তাদেরকে জামিন দেওয়া হয়, তারপর আবার ক্লিয়ারেন্সের নামে এইভাবে কেন তাদেরকে হয়রানি করা হয়? এই হয়রানিগুলি, রাষ্ট্রীয় হয়রানিগুলি যেগুলি ফ্যাসিস্টের আমলে, হাসিনার আমলে ছিল, ঠিক একইভাবে চলমান আছে। যদি দেশকে সুন্দরভাবে চালাতে হয়, আমরা বিএনপির বিরুদ্ধে, আমি আপনাকেও বলি, আপনাকে জানেন আমি ব্যক্তিগত অনুরোধ করছি যে বিএনপির বিরুদ্ধে আমরা সংগ্রাম করে লাভটা কি এই মুহূর্তে? আমরা তো এর বিকল্প কিচ্ছু নাই। আমরা বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করতেছি না, কোন বক্তব্য আমরা দিচ্ছি না। আমরা চাই বিএনপি সুন্দরভাবে দেশ চালাক, যদি সুন্দরভাবে দেশ চালায় আমরা তাদের সাপোর্ট করব। কিন্তু যদি কেউ অন্যায়ভাবে এইভাবে এই আলেমদেরকে হয়রানি করা হয়, এই যে আব্দুল্লাহ মাইমুন, তাকে উচ্চ আদালতে জামিন দেওয়ার পরও তাকে ডিটেনশনের মধ্যে আটক করে রাখা, এটা তো একদম হাসিনার একদম মানে পুরাপুরি অনুসরণ। এইটা আমরা কখনো মেনে নিব না। আর আমরা
আরেকটা কথা আমি স্পষ্টভাবে ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমরা যদি ওনারা চায় যে এই মামলা দিয়ে হামলা করি তার ভয়ভীতি দেখি আমাদের মুখ বন্ধ রাখবে, না, ভুল। আমরাও যদি কোন অন্যায় করি আমাদের ডাকুক, যে কোনো জায়গায় ডাকুক যে তোমাদের এই ভুল, প্রশাসন ডাকুক যে তোমরা এই ভুল করতেছো। আমরা তো প্রকাশ্যে সবকিছু করতেছি, অপ্রকাশ্য গোপনে ভাবে কিছু নয়। তাইলে আমাদের কেন এই দুর্নীতি দমন কমিশনে আমাদের বিরুদ্ধে এর আগেও আমাকে ডাকানো হয়েছে, সিআইডি তে ডাকছে, ডিবি তে ডাকছে, ডিজিএফ এ ডাকছে, কেন এগুলি আমাদের বিরুদ্ধে এইগুলো হয়রানি করা হচ্ছে? দেশের ভিতরে সুশাসন এবং যে বিচার প্রক্রিয়া যেটা আছে স্বচ্ছভাবে চলতে দেওয়া উচিত, এবং যেই লোক জামিন পাবে তাদেরকে পুনরায় নতুন মামলায় তাকে অ্যারেস্ট করা সেটা সম্পূর্ণ অন্যায়। সেই অন্যায়টা বন্ধ করতে হবে। যদি বন্ধ না করে, এই যে বর্তমানে বিএনপির উপরে যে মানুষের একটা রাগ, দিন দিন ক্ষোভ, সমস্ত আলেম সম্প্রদায়ের কাছে সেই মেসেজ চলে গেছে। আইনুল হক কাসিমকে ছাড়া হচ্ছে না, তারপরে আতাউর রহমান বিক্রমকে ছাড়া হচ্ছে না, তারপরে আব্দুল্লাহ মাইমুনের মতো, আব্দুল্লাহ মাইমুনের বাবা কিন্তু বিখ্যাত আলেম, এই দরগার যে মাদ্রাসা, সেই মাদ্রাসা সাইকুল হাদিস, ওনার বাবা মুফতি, সে নিজে মুফতি, তার আত্মীয় স্বজন সব বড় বড় আলেম। এমন একজন বিখ্যাত ফ্যামিলির একজন ভালো একজন আলেমকে অন্যায়ভাবে ঘুম করে আটক রাখছে, তারপর হাইকোর্ট থেকে জামিন দেওয়ার পরে আবার তাকে রিয়েস্ট করে রাখা হয়েছে। সেটা তো দেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে এই অবস্থা থেকে ফিরে আসুন, স্বচ্ছতার ভিতরে দেশ চালান, সুশাসন ফেরত নিয়ে আসেন। যে আইনি প্রক্রিয়াতে দেশ চালাচ্ছেন সেই আইনি প্রক্রিয়া স্বচ্ছতার সাথে কাজ করে। কাউকে অন্যায়ভাবে আটক করবেন না। যদি উচ্চ আদালত জামিন দেয় এরপরে আবার নতুন করে আটক করবেন না, এটি আমার অনুরোধ। জি, আশা করি সরকার, যারা নতুন এসছে যেহেতু সরকারের অনেকে হয়তো এই বিষয়গুলো জানেনও না। বিশেষ করে তারেক রহমান, আপনাকে বলবো যে আপনি আপনার পরিবার নির্যাতিত পরিবার। সো আপনি এই নির্যাতিত মানুষের কষ্ট বুঝবেন। প্রথম আলো ডেইলি স্টার এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্র করেই যাচ্ছে। বিভিন্ন মামলাগুলোতে গ্রেপ্তার হওয়ার, যারা জামিন হওয়ার পরে তাদেরকে আটকানোর জন্য তারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা ফোন করে, করে তাদের এই কাজগুলো করছেন। এরকম তথ্য আমাদের কাছে এসেছে। এবং বিভিন্ন ঘটনাগুলোতে ওই বর্ষপূর্তি যখন ধরেন হুমায়ূন আজাদের মৃত্যু দিবস, মানে ৭ মাস আগে একটা লোক আহত হয়েছিল। ৭ মাস পরে সে মারা গিয়েছে। এবং সেখানকার প্রশাসন বলেছে যে তার অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে। এখন এইটার পরে তাকে হত্যা মামলা, এবং যেই কথাটা উনি আমাদের একজন এখানে বললেন যে হুমায়ূন আহমেদের যিনি লিমন ভাই, হুমায়ূন আহমেদ হত্যা মামলার আসামি মিজানুর রহমান ভাইয়ের জামাই। তো উনি বলেছেন ওই সময় ২০০৪ সালে ৫০ বছর ছিল। আমি আরেকটু উনার সাথে যুক্ত করি। ওই সময় হুমায়ূন আহমেদের জন্ম হয়েছে ১৯৪৭ সালে। সো ওই সময় তার বয়স ছিল প্রায় ৬০ বছর। অর্থাৎ যদি একদম পয়েন্ট আউট করি সেটা হচ্ছে ৫৭ বছর হয়। সো ৫৭ বছর বয়সের একজন মানুষ তার চেয়ে ১ বছর বয়স বেশি বলেছে। তার মানে ৫৮ বছর, বা ধরেন ৫৭-৫৮ বছরের বয়সের একজন মানুষ তাকে হত্যা করেছে। হুমায়ূন আহমেদের বক্তব্য অনুযায়ী। ওই ব্যক্তির বয়স তো এখনো ৫৮ বছর হয় নাই। তো এইভাবেই ষড়যন্ত্র করে তারপরে এই কাজগুলো করা হয়েছে। আতাউর রহমান বিক্রমপুরী সহ যত আলেম জেলে আছে, এই সরকারের কাছে অনুরোধ থাকবে, যদি আল্লাহর লানত এই হাসিনার মতো মানে মাথায় পড়াইতে না চান, তাহলে এই লোকগুলোকে দ্রুত, আর একদিনও কালক্ষেপণ করা যাবে না। ওই অমুক ডিজিএফআই, অমুক ওর পড়া যাবে না, শুনানি নেওয়া যাবে না, এগুলো না করে এনাদের জন্য আলাদা একটা বেঞ্চ করেন। যেকোনো একটা ভাবে আলাদা কিছু একটা করে ওনাদের দ্রুত স্পেশাল কোর্ট বসায় হইলো, দ্রুত ওনাদেরকে মুক্তি দেন। এই লোকগুলো একটাও এইসবের সাথে জড়িত না। এই দেশে কোনো মানুষ জঙ্গি নাই। জঙ্গি যেই বাংলা ভাই হোক আর যেগুলো হোক, এগুলো সব ইন্ডিয়ার আওয়ামী লীগের তৈরি করা। এই উদীচী বলেন, ছায়ানট বলেন, প্রশিকা বলেন, এখানে যত কিছু ঘটনা ঘটেছে সব একদম সাজানো নাটক। এর বাইরে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। ওই সময় যারা ডিজিএফআই তে ছিলেন, এনএসআই তে ছিলেন, তখন যেই আর্মস গুলো পাওয়া গিয়েছিল, যে বোমাগুলো পাওয়া গিয়েছিল, সবগুলো মেড ইন ইন্ডিয়া। তো এগুলো সব ইন্ডিয়া থেকে আসা, ইন্ডিয়ার প্রোডাক্ট। এই শায়েখ আব্দুর রহমান কে? মির্জা আজমের এ বোন জামাই, তার রিলেটিভ। তারাই সবকিছু করেছে। সো এই ঘটনার সাথে যত জঙ্গি নাটক, জঙ্গি কোনো কার্যক্রম হোক আর না হোক, যেটাই হোক, এটার সাথে ইন্ডিয়া জড়িত। এই দেশের কোনো মুসলিম কখনোই জঙ্গিবাদের সাথে, পৃথিবীর কোনো মুসলমানই জঙ্গিবাদের সাথে নাই। এটা আমি বিশ্বাস করি না।
যাই হোক, তো আমরা সরকারের কাছে চাই যে যারা এতগুলো বছর ধরে কষ্টে আছেন, আপনাদের সবার এ আপনারা সবাইকে মুক্তি দিবেন এবং বিশেষ করে নুরুল ইসলাম ভাই, আপনার উপরে নতুন করে যেই আ নির্যাতন শুরু করার একটা ষড়যন্ত্র চলছে, আল্লাহ আপনাকে হেফাজত করুক। আ আমাদের অনুষ্ঠানে আজকে যিনি নাই, হারুন ইজহার, তিনাকেও তিনার জন্য সবার কাছে দোয়া চাই। হুজুরের জন্য দোয়া থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।